জাতীয় ঐক্যের ডাকে আজ রাজনৈতিক দলের সঙ্গে বসছে সরকার। অভ্যুত্থানকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। আওয়ামী দৃষ্টিতে বাংলাদেশকে না দেখতে ভারতের প্রতি আহ্বান। কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমুখী মুদ্রানীতির প্রভাব রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ এনবিআর। বেড়েছে ঘাটতি, বন্ড ছাড়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এবং বগুড়ায় করতোয়ার বুকে টিএমএসএস এর দখলদারি। ইকোনমিক জোন বিনোদন পার্ক নির্মাণে বদলে গেছে নদীর গতিপথ। ব্যবস্থা নেওয়ার আশ্বাসে সীমাবদ্ধ প্রশাসনের কার্যক্রম। সকালের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দেশ যা নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ সেরা তাইজুল ইসলাম, যৌথভাবে সিরিজ সেরা তাসকিন আহমেদ ও জর্ডান সিলস। এবার অন্যান্য প্রসঙ্গ। জাতীয় ঐক্যের ডাকে সংলাপ শুরু করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন অভ্যুত্থানকারী শিক্ষার্থী নেতারা। বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আওয়ামী দৃষ্টিতে বাংলাদেশকে না দেখতে ভারতের প্রতি আহ্বান জানান। এদিকে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে সরকার। জাতীয় ঐক্য সৃষ্টিতে দেশের চলমান নানা ইস্যু নিয়ে রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় যমুনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় 1.5 ঘন্টা ব্যাপী চলা বৈঠকে চলমান নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন ছাত্র নেতারা। ভারতের সাথে যে সম্পর্কটি, সেটি জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়নি, সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি, বরং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে। ভারতের জনগণের সাথে আমাদের বাংলাদেশের জনগণের কোনো ধরনের বিমাতা সুলভ সম্পর্ক নেই। আমাদের ছাত্র নাগরিকদের কাছ থেকে উদাত্ত আহ্বান জানাবো, ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি, সেই সম্পর্কটি যেন জনগণের সাথে জনগণের এবং সেটি যেন রাষ্ট্রের সাথে রাষ্ট্রের হয়। 5ই আগস্টের আগ মুহূর্তে বাংলাদেশের যে ন্যাশনাল ইউনিটি তৈরি হয়েছে, সেই ইউনিটি আমরা মনে করি এখনো ভাঙেনি। আমরা সকল রাজনৈতিক দল দেশের স্বার্থে একমত। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান আমরা একসাথে সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে আমরা লড়াই করব। 5 আগস্টের পর ঐক্যবদ্ধ জাতি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে এক চুলও ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দেন ছাত্র নেতারা। এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সংকোচনমুখী মুদ্রানীতি বাস্তবায়নের প্রভাব পড়েছে এনবিআর এর রাজস্ব আদায়ে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসের লক্ষ্যমাত্রা অর্জন তো দূরের কথা, গত বছরের একই সময়ের তুলনায় আদায় কমেছে 1% বেশি। এই অবস্থায় লক্ষ্য পূরণে কর আদায়ের ক্ষেত্রে এবং ক্ষেত্র সম্প্রসারণে জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। এরপরও বড় ঘাটতি হলে বন্ড ছেড়ে অর্থ সংগ্রহের পরামর্শ অর্থনীতিবিদদের। জানুর সিফাতের রিপোর্ট। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সংস্থাটির হালনাগাদ পরিসংখ্যান বলছে, চলতি 2024-25 অর্থ বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে 1,01,281 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে 30,831 কোটি টাকা কম। বছর ব্যবধানে নেতিবাচক প্রবৃদ্ধি 1.03%। হাসিনা সরকারের আমলে করা বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা অবাস্তব উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, এতে যদি রাজস্ব ঘাটতি তৈরি হয় তাহলে বাজেট বাস্তবায়নে সরকার বন্ড ছেড়ে টাকা সংগ্রহ করতে পারে। যে লক্ষ্যমাত্রাটা দেওয়া হয়েছে সেটা উচ্চাভিলাষী, মানে এটা আসলে অর্জন করাটা অত্যন্ত কঠিন এবং অসম্ভব বটে। এই রাজস্ব আদায়ের যে এখনকার ধারা রয়েছে সেটা যদি চলমান থাকে এবং ব্যবসায়ের পরিবেশে যদি দৃশ্যমান আরও উন্নতি না হয়, বিনিয়োগ যদি আরও না বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ঘাটতি আরও বেড়ে যেতে পারে, মানে বিশেষ করে রাজস্ব ঘাটতি। তাহলে সেই ক্ষেত্রে সরকারকে আসলে বন্ড ছাড়তে হবে। রাজস্ব আদায় বাড়াতে ব্যবসায়ীদের উপর চাপ প্রয়োগ না করে কর প্রদানকারীর সংখ্যা বাড়ানোর উপর জোর দিয়েছেন ব্যবসায়ী নেতারা। ইকোনমি একটা বড় ধরনের চাপের মুখে আছে। এই সিনারিও যদি চলতে থাকে তাহলে আসলে ইকোনমির ইমপ্রুভমেন্টের জায়গাটা খুব কম এবং এই ট্রেন্ডে আমাদের যে ফোরকাস্ট আছে যে 4% লেভেলে ইকোনমিক গ্রোথ হবে এই ফিসক্যাল ইয়ারে, সেটা অর্জন করাটা খুব সহজ কাজ হবে বলে আমরা মনে করি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং ঋণের সুদহারের চাপের কথা জানিয়ে পরিস্থিতি উত্তরণে সরকারকে অনুরোধ করছেন ব্যবসায়ীরা। জানুর সিফাত, সময় সংবাদ, ঢাকা। করতোয়া নদীর প্রায় 5 একর জায়গা দখল করে বগুড়ায় সাম্রাজ্য গড়ে তুলেছে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস।
নদীর জায়গা দখল করে স্থাপনা করেছে ইকোনমিক জোন ও বিনোদন পার্ক। প্রশাসনের পক্ষ থেকে বারবার অভিযান চালালেও বহাল তবিয়তে কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি। এখন এলাকাটি দেখলে মনে হবে নদীই যেন ভুল করে ঢুকে পড়েছে টিএমএসএস এর দুর্গে। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসন দিয়েছে গতানুগতিক আশ্বাস। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। ২৫০০ বছর আগে বগুড়ার করতোয়া নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল পুণ্ডনগর সভ্যতা। আর সেই পুণ্ডনগর সভ্যতাতেই ইউরোপ থেকে বণিকেরা আসতো বড় বড় বাণিজ্য তরে নিয়ে নদীর বাঁক ধরে বাণিজ্য করতে। সেই নদীর বাঁক রয়েছে ঠিকই, তবে প্রতিটি বাঁকে রয়েছে এখন দখল দূষণের চিত্র। করতোয়া নদীর পানির প্রধান উৎস এখন বিভিন্ন কলকারখানার বর্জ্য মিশ্রিত কালো জল। ঢাকা রংপুর মহাসড়কে বগুড়ার বাঘোপাড়ায় নামবিহীন এক পেপার মিলের বর্জ্য নামছে নদীতে। খোঁজ নিয়ে জানা যায় এটি বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর অঙ্গ প্রতিষ্ঠান বিসিএল এর পেপার মিল। শুধু করতোয়া দূষণেই ক্ষান্ত হয়নি টিএমএসএস, দখলেও সবার সেরা বেসরকারি সেবামূলক এই প্রতিষ্ঠান। প্রথমে ময়লা ফেলে নদী ভরাট, তারপর সীমানা প্রাচীর, এভাবে করতোয়া নদীর বড় একটি অংশ গিলে খেয়েছে টিএমএসএস। নদী দখল করে এই প্রতিষ্ঠানের সাম্রাজ্য এতটাই বড় হয়েছে যে আপাত দৃষ্টিতে মনে হবে এই সাম্রাজ্যের ভেতরে নদী ঢুকে পড়েছে। তাই নদীর গতিপথ পরিবর্তন করে গড়ে তোলা হচ্ছে টিএমএসএস এর ইকোনমিক জোন ও বিনোদন পার্ক। টিএমএসএস আস্তে আস্তে একটা জমি কিনে সেখানে গাছ লাগায়, তারপরে সেই জমি আবার আরেকটা জমিতে মাটি তোলে, নদী সেই ভাঙার ফলে নদীর দিয়ে সব চলে যায়। কিন্তু গ্রামের মানুষ প্রতিবাদ করলে এটা রেসপন্স করে না। কিছুদিন আগে তো আমরা পাইপ বসাতে বালি তোলার জন্য, সেটা পারেনি। মানে পানির অবস্থা এমন একটা হয়ে গেছে যে আমরা আর পানিতে নামতেই পারি না। এছাড়া গোসল করা তো দূরের কথা, গরু ছাগলকে গোসল করানো যায় না। শুধু স্থানীয়দের অভিযোগই নয়, সরকারি নথি বলছে এ পর্যন্ত যতবার জরিপ হয়েছে ততবারই করতোয়া দখল দূষণে টিএমএসএস ও বিসিএল এর নাম উঠে এসেছে। নথি অনুযায়ী করতোয়া নদীর 4.9 একর জমি দীর্ঘদিন ধরে দখল করে থাকলেও তা উদ্ধার করতে পারেনি প্রশাসন। অব্যাহত দখল দূষণের কারণে 2019 সালে টিএমএসএস এর নিবন্ধন বাতিলের সুপারিশের সঙ্গে 20 কার্যদিবসের মধ্যে ফৌজদারি আইনে মামলা করতে বলা হয় দখলদারদের বিরুদ্ধে। তবে নদী দখলের অভিযোগকে ভিত্তিহীন দাবি করছে টিএমএসএস কর্তৃপক্ষ। নদীর কোনো সম্পত্তি অবৈধ দখলে নাই, একাধিকবার এটা পরিমাপ করা হয়েছে। পরিমাপে সরেজমিন কোথাও কিন্তু টিএমএসএস নদীর সম্পত্তি দখল করেছে এই ধরনের কোনো রিপোর্ট বা প্রতিবেদন কিন্তু আসে নাই। করতোয়া দখল দূষণে টিএমএসএস সরাসরি জড়িত স্বীকার করে জেলা প্রশাসন বলছে দ্রুত নেওয়া হবে ব্যবস্থা। টিএমএসএস এর যে অংশটুকু ওনারা বলেন জেলা প্রশাসন থেকে লিজ দেওয়া হয়েছে, তো এটি আসলে আমরা নথি ঘাটাঘাটি করে যেটি দেখেছি যে এই নদীর জায়গা লিজ দেওয়ার আসলে কোনো বিধান নেই। টিএমএস সংলগ্ন এলাকা, সেখানে কিন্তু 11 কিলোমিটার আমরা আরও অতিরিক্ত খনন অতি শীঘ্রই শুরু করব। ডিমার্কেশন যখন হয়ে যাবে ওই আমার নদী এরিয়ার মধ্যে যে স্থাপনাই থাকবে সেগুলো আমরা উচ্ছেদ করব। 2023 সালে নদী দখলের অভিযোগে টিএমএসএসকে 10 লাখ টাকা জরিমানা করেছিল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। সরকারের পতনের পর প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পেয়ে দল গোছাতে ব্যস্ত জামায়াতে ইসলামী। কর্মী সংগ্রহের পাশাপাশি দলীয় নানা কর্মসূচি পালনে রাজশাহী বিভাগের সব জেলায় নেতাকর্মীদের সরব উপস্থিতি। আগামী নির্বাচন সামনে রেখে বসে নেই জাতীয় পার্টি, বাসদ, গণ অধিকার পরিষদ সহ অন্য রাজনৈতিক দলও। বিস্তারিত সাইফুর রহমান রকির আরও একটি রিপোর্টে। প্রায় 16 বছর প্রকাশ্যে দলীয় কর্মসূচি পালন করতে পারেনি জামায়াতে ইসলামী। ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজশাহী বিভাগে ঘুরে দাঁড়াচ্ছে দলটি। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে দল পুনর্গঠনে গুরুত্ব পাচ্ছে প্রশিক্ষণ, কর্মসূচি ও কমিটি গঠন। বিএনপির ঘাঁটি বগুড়ার 7টি সংসদীয় আসনেই প্রার্থী চূড়ান্ত করতে কাজ শুরু করেছে জামায়াত। আমাদের একদম রুট লেভেল থেকে আমাদের ইউনিট, ওয়ার্ড, থানা থেকে শুরু করে মহানগরী পর্যন্ত সংগঠনকে মজবুত করা এবং রুট লেভেলের সংগঠনকে আরও সম্প্রসারিত করা। বগুড়ায় আমরা সাংগঠনিকভাবে সবগুলো আসনেই প্রার্থী বাছাই করেছি। বাংলাদেশে যদি একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়, জামাত সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। দীর্ঘদিন পর প্রকাশ্যে রাজনীতি করতে পেরে উচ্ছ্বসিত নাটোর জেলা জামায়াতের নেতাকর্মীরা। কর্মী সংগ্রহ সহ সংগঠনকে গতিশীল করতে সিরাজগঞ্জে চলছে নানা কার্যক্রম। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁতে তৃণমূলকে শক্তিশালী করতে বাড়তি নজর দিয়েছেন নেতারা। জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড লেভেল পর্যন্ত আমাদের সাংগঠনিক কার্যক্রমও চলছে। পাশাপাশি জনগণের সাথেও আমাদের উঠা বসা এবং জনগণকে সংগঠিত করা, নির্বাচনের জন্য সচেতন করা
এই বিষয়গুলো আমাদের কিন্তু এখন চলছে। এই সম্মেলনগুলোর মধ্য দিয়ে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে ব্যাপকভাবে বিস্তৃত করার জন্য আমরা চেষ্টা করছি। পাশাপাশি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়েও আমরা সম্মেলন করছি। আমরা দেশটাকে সুন্দর করার জন্য চেষ্টা করছি, জনগণের কাছে যাচ্ছি। জামাত ইসলামের গ্রহণযোগ্যতা বেড়েছে। দল গোছাতে তৎপর রয়েছে জাতীয় পার্টি সহ অন্যান্য দলগুলো। সময়টুকু দিয়ে সংস্কারের মাধ্যমে একটি সঠিক নির্বাচন হবে, যে নির্বাচনে জাতীয় পার্টি সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে। নির্বাচনের যে পদ্ধতি, সেই পদ্ধতির মধ্যেই তো ঘাপলা আছে আর কি। সেজন্য আমরা বলেছি যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচনী যে ব্যবস্থা, সেই ব্যবস্থা মানুষের যেন ভোট দিতে পারে। আগামী জাতীয় নির্বাচনে বগুড়ার 7টি আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে গণ অধিকার পরিষদ। বগুড়ার 12টি উপজেলার মধ্যে আমাদের 7টি উপজেলাতে মূল দল গণ অধিকার পরিষদের কমিটি আছে, আর অবশিষ্ট 5টি উপজেলার কমিটি আমাদের হাতে আছে। আমরা আশা করছি যে অতি অল্প সময়ের মধ্যেই আমরা অবশিষ্ট 5টি উপজেলা কমিটি আমরা দিতে সক্ষম হব। আওয়ামী লীগ আমলে রাজশাহী বিভাগে 300-র বেশি মামলায় জামায়াতের অন্তত 10,000 নেতাকর্মীকে আসামি করা হয়। স্বস্তিতে ছিল না অন্যান্য বিরোধী দলগুলো। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। অনার্সের 1 বছর আগেই সম্পন্ন হয় মাস্টার্স। আছে নিবন্ধন, সনদ জালিয়াতির ঘটনাও। নওগাঁর বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত 20 শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগের সত্যতা পেয়েছে শিক্ষা বিভাগের নিরীক্ষা অধিদপ্তর। সনদ জালিয়াতির এমন আরও অন্তত 150 অভিযোগ নিয়ে কাজ করছে জেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তর। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা ও সরকারি কোষাগারের বেতনের অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। 1998 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স সম্পন্ন করা মামুনুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1997 সালে মাস্টার্স পাশ করেন। অনার্সের 1 বছর আগেই মাস্টার্স পাস মামুনুল সার্টিফিকেট জমা দিয়ে নওগাঁ সদরের ফয়েজউদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে চাকরি করছেন। তার সনদপত্রের অসঙ্গতি তুলে ধরে অভিযোগপত্র জমা হয় জেলা প্রশাসন ও শিক্ষা অধিদপ্তরে। এর ভিত্তিতেই তদন্তে নামে কর্তৃপক্ষ। শিক্ষকদের জাল সনদ ও কাগজপত্রে নানা অসঙ্গতির এমন অভিযোগ জেলা প্রশাসক ও শিক্ষা অধিদপ্তরে জমা পড়েছে 150-র অধিক, যার মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে কাগজপত্র নিরূপণ করে 20টি অভিযোগের সত্যতার প্রমাণ পেয়েছে। জাল সনদ ও প্রয়োজনীয় নথি না দিয়ে দীর্ঘদিন ধরে জেলার একাধিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের বিরুদ্ধে 2023 সালের 18 মে তদন্তে নামে সংশ্লিষ্ট বিভাগ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের অভ্যন্তরীণ ও নিরীক্ষা বিভাগের তদন্তে ধরা পড়ে জাল সনদের ভয়াবহ এ জালিয়াতি। অবৈধ জাল সনদ তৈরি করে এবং সার্টিফিকেট তৈরি করে যাদের যোগ্যতা নাই এদেরকে চাকরি দেওয়া হয়েছে টাকার বিনিময়ে। সম্মান হলো 98, মাস্টার 97। এই জালিয়াতির পরও সে অদ্যবধি চাকরি চালিয়ে যাচ্ছে এবং সরকারি বেতন উত্তোলন করছেন। নিরীক্ষা বিভাগের তদন্তে উঠে আসে নিবন্ধন প্রত্যয়ন ও জাল সনদের জমার বিষয়টি। প্রতিষ্ঠান প্রধানরা বলছেন এসব অনিয়মের ব্যাপারে কিছুই জানতেন না তারা। আর শিক্ষা বিভাগের দাবি এমন আরও অভিযোগ পেয়েছেন তারা। যদি অফিসিয়ালি কোনো কিছু আসে নিশ্চয়ই সেটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া। যে কোনো জায়গা থেকে অভিযোগ আসলে আমরা আগে দেখি, যদি অথেন্টিক হয় অভিযোগটা সেক্ষেত্রে আমরা তদন্তে যাই। অবশ্য শিক্ষা মন্ত্রণালয়ের এমন প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে রিট করেছেন কয়েকজন। যে আমার অনার্স 98 সালে আমি কলকাতা বিশ্ব আন্ডারে রেগুলার করে চলে আসছি। 98 সালে আমি অনার্স আমার সার্টিফিকেটে, আর মাস্টার্সে আমি 97 সালে ভর্তি হচ্ছি। কিন্তু আমার মাস্টার্স পরীক্ষা হচ্ছে 99 সালে, কিন্তু মাস্টার্স পরীক্ষা 99 সালে, 98 ভর্তি হলাম, যেটা কাগজপত্রের শেষ 97, যেটা আপনি বলছেন বিভ্রান্তি। শিক্ষকদের জাল সনদসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ আসছে জানিয়ে তদন্ত করে এসব অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। আমাদের কাছে যেটা প্রশাসনিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে খতিয়ে দেখার জন্য, আমরা সেটা জেলা শিক্ষা অফিসের মাধ্যমে তদন্তের নির্দেশ দিচ্ছি। তদন্ত প্রতিবেদন পেলে আমরা একটি শিক্ষা মন্ত্রণালয়ের অথবা শিক্ষা বোর্ডের, যেটা যে মন্ত্রণালয়ের অধীনে, যেটা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ যে, তার সাথে আমরা যোগাযোগ করব। জাল সনদ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত 20 শিক্ষকের বেতন ভাতা বন্ধ সহ সরকারি কোষাগার থেকে নেওয়া 65,97,376 টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে রেল স্টেশনের প্রায় 300 বিঘা জমি বেহাত হয়ে গেছে। অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি গড়ে তোলা হয়েছে আবাসিক স্থাপনা। এ নিয়ে সচেতন মহল বারবার আবেদন জানালেও
গাঁ ছাড়া ভাব রেলওয়ে বিভাগের। জাহাঙ্গীর আলমের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। রেল লাইন ও রেল স্টেশনের কোল ঘেঁষে কাঁচা পাকা স্থাপনা, সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বহুতল ভবন, দোকানপাট সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। দখলদারদের তালিকায় রয়েছে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী এবং পৌরসভার কর্মকর্তা কর্মচারীর নাম। স্থানীয়দের দাবি, দখলকৃত সরকারি জমি উদ্ধারে কর্তৃপক্ষের কোনো তৎপরতা নেই। কালীভদ্রে অভিযান চালালেও বহাল তবিয়তেই থাকে দখলদাররা। হাতে গোনা যে কয়েকজন রেলের জমি লিজ নিয়েছেন তারাও ভোগ করছেন অতিরিক্ত জায়গা। এদিকে রহনপুরে পূর্ণাঙ্গ রেল বন্দরের জন্য পর্যাপ্ত জায়গা থাকলেও অবৈধ দখলদারিত্বের কারণে তা সম্ভব হচ্ছে না বলে দাবি বাস্তবায়ন পরিষদের। 1000 বর্গফুট অ্যালাউ হয়েছে, কিন্তু তারা দখল করে বসে আছে 5000 বর্গফুট। রহনপুরের রেলওয়ে স্টেশনের যে একটা শুল্ক স্টেশন, এটার মানে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হোক। বন্দর যদি এখানে স্থাপিত হয় তাহলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। যারা দখল করে রেখেছে তাদের একটা উদাসীনতা এবং তাদের যে এই জায়গার প্রতি যে মায়া বা লোভ বলেন, এটা কিন্তু একটা অন্যতম কারণ। রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, রেল বন্দরের কার্যক্রম শুরু হলেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এই মুহূর্তে একটু ধীরে চলো নীতিতে আছে, ফার্দার যদি এটা আপনার গতি পায় তাহলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। রেলওয়ের তথ্য অনুযায়ী রহনপুর রেল স্টেশন এলাকায় 2 শতাধিক অবৈধ স্থাপনা রয়েছে। পাশাপাশি বৈধ 27টি স্থাপনার ইজারা বাতিল করেছে রেলওয়ে বিভাগ। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। প্রতিষ্ঠার 1 যুগ পার করেও কাঙ্ক্ষিত নাগরিক সেবা দিতে ব্যর্থ রাজশাহী ওয়াসা। শুধু সিস্টেম লসের কারণে প্রতি বছর 8 কোটি টাকার বেশি রাজস্ব বঞ্চিত হচ্ছে প্রতিষ্ঠানটি। অপচয়, অবৈধ সংযোগ সহ নানা কারণে দৈনিক অন্তত 30% পানি অপচয় হয় ওয়াসার। এতে 5 বছরে প্রতিষ্ঠানটি রাজস্ব হারিয়েছে 41 কোটি টাকার বেশি। পানির মান ও দফায় দফায় দাম বাড়ানো নিয়ে ক্ষোভ আছে নগরবাসীর। তবে কর্তৃপক্ষের দাবি, অবৈধ সংযোগ বন্ধ সহ সিস্টেম লস কমাতে কাজ করছেন তারা। আব্দুল সালামের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় দৈনিক পানির চাহিদা 13.5 কোটি লিটার। নগরবাসীর সুপেয় পানির চাহিদা মেটাতে গিয়ে প্রতিষ্ঠানটি প্রতিদিন গড়ে 3 কোটি লিটারের বেশি পানি অপচয় করে। ওয়াসার ভাষায় যেটিকে বলা হয় সিস্টেম লস। 2010 সালে যাত্রা শুরু করা রাজশাহী ওয়াসা 1 যুগের বেশি সময় পেরিয়ে এলেও এখনও 30% পানির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। ওয়াসার তথ্য বলছে 5 বছরে প্রতিষ্ঠানটি রাজস্ব হারিয়েছে 41 কোটি 12,35,000 টাকা। এছাড়া পানির মান ও দফায় দফায় মূল্য বৃদ্ধি নিয়ে ক্ষোভ নগরবাসীর। গ্যারেজ সপ্তাহে বা 15 দিন অন্তর ধুই ওই পানি দিয়া, ওটা খাবার তো উপযুক্ত প্রশ্নই আছে। পানির দাম প্রতি বছরেই বাড়াচ্ছে, যেটা গ্রাহকদের জন্য কষ্টসাধ্য হচ্ছে, অথচ পানির মান সেই উপযোগী না। যে সার্ভিসটা আমাদেরকে দেয় ওয়াসা, সেই সার্ভিসটা সন্তুষ্টজনক না। আর মাসে তো আমাদেরকে একটা বিল দিতে হয়, পে করতে হয়। পানি আসলো কি আসলো না সেটা দিতে হয়, বিলটা ঠিকমতো দিতে হয়। নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিযোগ, পেশাদারিত্বের ঘাটতি থাকায় বাড়েনি ওয়াসার সেবার মান। সংশ্লিষ্ট যে বিভাগ রয়েছে এবং একই সাথে ওয়াসার দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার। কারণ এই দায়িত্বশীল ভূমিকা যদি তারা রাখতে পারে এবং গণশুনানির মধ্য দিয়ে যদি এই ওয়াসার যে পানির দাম যদি নির্ধারণ করা যায়, তাহলে ওয়াসার প্রতি সাধারণ মানুষের একটা আস্থা তৈরি হতে পারে। তবে সিস্টেম লস কমানোর পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে কাজ চলছে বলে দায়সারা মন্তব্য প্রতিষ্ঠানটির। ডিএমএ সিস্টেম, ডিস্ট্রিক্ট মিটার এরিয়া সিস্টেম, সেই অনুযায়ী একটা সমীক্ষা প্রকল্প ইতিমধ্যে আমরা পরিচালনা করে সমাপ্ত করেছি। মন্ত্রণালয় থেকে প্রকল্পটা পাশ হলে এই প্রকল্প যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে বর্তমানে যে সিস্টেম লস যেটা 30% বা তার কাছাকাছি আছে, এটা গ্রহণযোগ্য মাত্রা অর্থাৎ 10%-এর নিচে আনা সম্ভব হবে। ওয়াসার তথ্যমতে দৈনিক রাজশাহী নগরীতে প্রতিষ্ঠানটি সরবরাহ করছে 9 কোটি 80 লাখ লিটার সুপেয় পানি। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। পদ্মার ভাঙনে বিলীন হয়েছে রাজশাহীর বাঘা উপজেলার আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অবকাঠামো না থাকায় কোনো রকমে ক্লাস চলছে সামিয়ানার নিচে। এতে ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী। সন্তানদের শিক্ষা জীবন নিয়ে শঙ্কিত অভিভাবকরাও। দ্রুত বিদ্যালয়টির স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবি এলাকাবাসীর। আর প্রশাসন বলছে উপযুক্ত জায়গা না পাওয়ায় বিলম্বিত হচ্ছে নতুন ভবন নির্মাণের কাজ। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট।
সামিয়ানার নিচে গোল হয়ে বসে ক্লাস করছে প্রাক প্রাথমিকের শিক্ষার্থীরা। নেই বেঞ্চ কিংবা চেয়ার টেবিলও। পাশে ছোট একটি টিনের ঘরে চলছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ক্লাস। 9 অক্টোবর পদ্মার ভাঙনে বিলীন হয় রাজশাহীর বাঘা উপজেলার চর অঞ্চলের আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপর থেকে এভাবেই শিক্ষা কার্যক্রম চলছে পাশের একটি জমিতে। এলাকাবাসী জানায়, স্কুল ভবন বিলীনের আগে থেকেই ঝুঁকি বিবেচনায় বন্ধ ছিল বিদ্যালয়টির ক্লাস। পরে কোনো রকমে কার্যক্রম শুরু করা হলেও ঝরে পড়ে অনেকে। বর্তমানে শ্রেণীকক্ষ বিমুখ অধিকাংশ শিক্ষার্থী। স্কুলে আমরা পড়তে পারি না, আমাদের খুব দ্রুত স্কুলটা প্রয়োজন। স্কুল নাই, কেউ আসতে চায় না, রোদের ভেতর বসে বসে ক্লাস করতে হয়। অনেক ছেলেমেয়ের স্কুলে আসার সমস্যায়, ঘর নাই, কিছু নাই। আমাদের স্কুলটা যেন অতি জরুরিভাবে এখান থেকে অন্য একটা জায়গা, যেহেতু আমরা ওখানে সিলেকশন করছি, কিছু বরাদ্দ আসলেই আমরা স্কুলের কাজটা শুরু করব। শিক্ষকদের দাবি, নতুন অবকাঠামো নির্মাণের বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। আর উপযোগী জায়গা না পাওয়ায় সংকট সমাধানে দেরির কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এই স্কুলটা যদি না থাকে তাহলে তাদের পাঠদান তো দেওয়া সম্ভব না। স্কুল ভাঙা আছে, ওরা মনে করে যে স্কুল ভাঙা, ক্লাস করার জায়গা নেই, পর্যাপ্ত জায়গা নেই, এই কারণে তারা কি স্কুলে আসতে চায় না অনেকেই। কোথায় স্থান নির্ধারণ করা যায় স্কুলটার জন্য পার্মানেন্টলি, আমরা সেটা আলাপ আলোচনার মাধ্যমে দেখছি। বর্তমানে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে পড়ছেন 76 জন শিক্ষার্থী। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। দেশের মৎস্য প্রজননে গুরুত্বপূর্ণ হালদা নদী নিয়ে গবেষণার জন্য নেই আলাদা কোনো প্রতিষ্ঠান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি থাকলেও তা অবহেলিত। সংকট নিরসনে পর্যাপ্ত বরাদ্দ চেয়ে ইউজিসির কাছে আবেদনের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারিফ রহমানের রিপোর্ট। হালদা বিরল বৈশিষ্ট্যের একমাত্র নদী, বিশ্বের একমাত্র জোয়ারভাটা সমৃদ্ধ নদী হালদা। স্বাদুপানি মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। দেশের সবচেয়ে বড় এই প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র থেকে প্রতি বছর মা মাছ ডিম ছাড়ার পর স্থানীয় জেলেরা তা সংগ্রহ করে সরবরাহ করেন সারা দেশে। তবে 88 কিলোমিটার দীর্ঘ এই নদী নিয়ে নেই আলাদা কোনো গবেষণা প্রতিষ্ঠান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের 2 কক্ষে 7 বছর ধরে গবেষণা চললেও তা অবহেলিত। অথচ ল্যাবরেটরি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশের পর বন্ধ হয়ে যায় পানি দূষণের 3টি কারখানা। হালদার মাছের গ্রোথ এবং হ্যাচারি মাছের গ্রোথের মধ্যে ডিফারেন্সগুলো, এগুলো আমরা বের করার চেষ্টা করছি। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় আমাদের যে বার্ষিক যে এরিয়া, এখানে বিভিন্ন কারণে পুকুরের লিজ নেওয়া বা এই ধরনের সমস্যাগুলো থাকে, আমরা ফিল্ডের কাজগুলো এখানে করতে পারি না। এখানে যে অর্থায়নটা আসার কথা ছিল ওরকম আসে না। তারপর এখানে কাজটা আমাদের মেনলি করা হয়েছে, এই দিকে যদি কর্তৃপক্ষ একটু দৃষ্টি দিতে হবে। গবেষকরা বলছেন, ল্যাবরেটরি পরিচালনা নেই আলাদা কোনো বরাদ্দ, তাই সুযোগ থাকলেও অনেক সময় চালিয়ে যাওয়া সম্ভব হয় না গবেষণা কার্যক্রম। রিভার কোয়েস্ট প্রোগ্রামগুলো হয়, এখানে একটা ডেলি এক্সপেন্সেস, ডেলি একটা খরচ আছে। আজ পর্যন্ত একটা পয়সা বিশ্ববিদ্যালয় থেকে সাপোর্ট দেওয়া হয়নি এবং সম্পূর্ণরূপে আমার স্যালারির টাকা, আর্থিক সাপোর্ট দিয়েই এই ল্যাব আমি চালাচ্ছি। সংকট সমাধানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে বরাদ্দ চেয়ে আবেদনের কথা জানিয়েছেন উপাচার্য। বাংলাদেশের জন্য এটা একটা বড় ধরনের রিসোর্স, আমি মনে করি এখানে নিয়ে গবেষণা করা উচিত। সেই জন্য আমরা প্রায়োরিটি দিয়ে আমরা ইউজিসিকে চিঠি লিখেছি হালদা রিসার্চ সেন্টারের যে জনবল, সেই জনবলের জন্য বাজেট দেওয়ার জন্য এবং রিসার্চ সেন্টারের কাজটা খুব সুন্দরভাবে স্মুথলি করা যায় কিনা সেই ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে আমরা চিঠি দিয়েছি। মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র সংরক্ষণ, পানি গবেষণা ও উন্নয়ন সহ নদী বাঁচাতে কাজ করছে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম। বড়দিন সামনে রেখে ইউরোপের অন্যতম দৃষ্টিনন্দন আলোকসজ্জার আয়োজন করেছে পর্তুগাল। বিশ্বের নানা প্রান্তের পর্যটকদের আকর্ষণ করছে রাজধানী লিসবন সহ বিভিন্ন শহরের চোখ জোড়ানো বর্ণিল আলো। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। সন্ধ্যা নামতেই চমকপ্রদ আলোকসজ্জায় আলোকিত পর্তুগালের রাজধানী লিসবনের বিভিন্ন পর্যটন স্পট সহ নগরের বিভিন্ন রাস্তা। বাদ যায়নি অলিগলিও। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে পুরো শহরে সাজ রব। শহরের বিভিন্ন রাস্তার আলোকসজ্জা নজর কাড়ছে পর্যটকদের। বিনামূল্যে নগর কর্তৃপক্ষের পরিচালনায় বিশেষ যানবাহনে চড়ে নগরের আলোকসজ্জা উপভোগের সুযোগ পাচ্ছেন দেশটির নাগরিক সহ পর্যটকরাও। মেতে উঠছেন উল্লাসে। শুধু রাস্তাই নয়, বাহারি সাজে সাজানো হয়েছে শপিং মল থেকে শুরু করে বিভিন্ন স্থাপনাও। প্রবাসী বাংলাদেশিরাও উপভোগ করছেন চোখ জোড়ানো সৌন্দর্য। পুরো
পুরো বছরের চাইতে ডিসেম্বরের মাসটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে, কারণ হচ্ছে এই লাইটিংগুলোর জন্য রসিও বাইশের সাদর যে স্পেশাল এরিয়াগুলো আছে ঘুরে ঘুরে দেখতে অনেক ভালো লাগে। উৎসবমুখর পরিবেশ আর শহরের নতুন এই রূপ নগরবাসীর মনেও এনে দিয়েছে প্রশান্তির পরশ। তাই কর্মব্যস্ত দিন শেষে সন্ধ্যা নামতেই পরিবার পরিজন নিয়ে উৎসবমুখর পরিবেশে বেরিয়ে পড়েন তারা। আবহাওয়া ভালো থাকায় ভ্রমণ পিপাসুরাও বেছে নিচ্ছেন পর্তুগালকে। উৎসবপ্রিয় জাতি হিসেবে গোটা ইউরোপেই বিশেষ খ্যাতি রয়েছে পর্তুগিজদের। তাই সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে সামনে রেখে পর্তুগিজদের এই আলোক উৎসব নজর কাড়ে বিশ্ববাসীর। শুধু পর্তুগিজরাই নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন লিসবন সহ পর্তুগালের বিভিন্ন শহরে চমৎকার এই আলোকসজ্জা উপভোগ করতে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। 15 বছর পর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট জয়ের পর উচ্ছ্বসিত টাইগাররা চতুর্থ ইনিংসে বল হাতে আস্থার প্রতিদান দিতে পেরে খুশি ম্যাচ সেরা তাইজুল ইসলাম। ক্যারিবীয় কন্ডিশনে সিরিজ ড্র করতে পারাটাকে বড় অর্জন বলছেন সিরিজ সেরা তাসকিন আহমেদ। আমার বোলিং নিয়ে অবশ্যই আমি বলতে পারেন যে স্যাটিসফাইড, বিকজ টিমের যখন যেটা চাওয়া ছিল ওটা আলহামদুলিল্লাহ আমি পূরণ করতে পারছি। এবং যখন ফোর্থ ইনিংসে সেকেন্ড ম্যাচে যখন ফোর্থ ইনিংসে বোলিং করতে এসেছি, আসলে আমার উপর টিমের একটা বড় চাওয়া ছিল। আলহামদুলিল্লাহ, আসলে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আমরা টেস্ট সিরিজ ড্র করলাম বিকজ ওদের কন্ডিশনে অনেক বড় বড় টিমে অনেক স্ট্রাগল করে। পাকিস্তানের সাথে সিরিজ জেতার পর আমরা কয়েকটা সিরিজ হারাতে আমরা একটু মোরালি ডাউনও ছিলাম, বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক স্ট্রংলি কামব্যাক করছি এবং দুইটা ম্যাচে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে রিওয়ার্ড দিয়েছে ম্যান অফ দ্য সিরিজ হিসাবে। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় উইকেট ডাকে আজ রাজনৈতিক দলের সঙ্গে বসছে সরকার। অভ্যুত্থানকারীদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। আওয়ামী দৃষ্টিতে বাংলাদেশকে না দেখতে ভারতের প্রতি আহ্বান। কেন্দ্রীয় ব্যাংকের সংকোচনমুখী মুদ্রানীতির প্রভাব রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ এনবিআর। বেড়েছে ঘাটতি, বন্ড ছাড়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।